রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ। পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কোনির দিকে ছুঁড়ে মারল। পায়ে পড়ি খিদ্দা, আর আমি পারছি না। মাথা ফাটিয়ে দেব তোর, মরে যা তুই, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এদার ওদার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটা দেখতে পেল। খিদ্দা, আমি আর পারবো না। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগাটা আনল। কোনি পাড়ের কাছে এগিয়ে এসেছে। ক্ষিতীশ দুহাতে লগাটা তুলে জলে আঘাত করল। কোনির মুখের হাত তিনেক সামনে সেটা পড়ল। আবার সে লগাটা দুহাতে উঁচু করে জলে আঘাত করল। মাথা ভেঙে দেব, জল থেকে উঠবি তো মরে যাবি, এখনো 200 মিটার বাকি। কোনি জল থেকে ওঠার জন্য পশ্চিমের স্টার্টিং প্ল্যাটফর্মের পিছন দিকে এগোতেই ক্ষিতীশ লগা তুলে পাড় ধরে ছুটল। কোনি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনার ধরে উঁকি দিতে লাগলো। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পাড় থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই। খিদ্দা খিদ্দা, আমায় এ বেলা ছেড়ে দাও, ও বেলা আমি পুষিয়ে দেব। কোনি ফোঁপাচ্ছে। কোনো কথা আমি শুনতে চাই না, আমার রুটিন অনুযায়ী কাজ চাই। যতক্ষণ না কাজ পাচ্ছি আজ তোকে উঠতে দেব না। প্ল্যাটফর্ম ধরা দু হাতের মধ্যে মুখটা গুজে কোনি কাঁদছে। ক্ষিতীশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। সকাল 9টা বেজে গেছে। কমলদিঘির জলে আর কেউ নেই এখন। বেঞ্চগুলোয় অনেকেই বসে। কমলদিঘির ভিতরের পথ দিয়ে পথিকের আনাগোনা। তাদের অনেকেই কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে। কেউ কেউ দাঁড়িয়েও পড়ছে। কোনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে। ক্ষিতীশও লগা হাতে পাড় ধরে পূব দিকে হাঁটছে। বিশ্বাস নেই ওপারে পৌঁছেই কোনি জল থেকে উঠে পড়তে পারে। ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে। তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতীশ বিড়বিড় করে আপন মনে বকে যাচ্ছে। জানি রে জানি, কষ্ট হচ্ছে, হাত পা খুলে খুলে আসছে, কলজে ফেটে যাচ্ছে। যাক যাক, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদে যখন থাবা মারে, ছিঁড়ে ছিঁড়ে খায়, তখন কেমন লাগে। তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট কোনি, ফাইট। মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। কামন কোনি, জোর লাগা, আরও জোরে। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে কোনি। যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কি না, আমাকে ভয় দেখাতে পারিস কি না। বলে যা কোনি, খিদ্দা তোমাকে খুন করব, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমলদিকে টকবক করে ফুটিয়ে তোল তোর আগে। মানুষের ক্ষমতার সীমা নেই রে। ওরা পাগলা বলছে বলুক, মূর্খ, মূর্খের দল সব। ঘণ্টাখানেক আরামে হাত পা ছুঁড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। ট্রেনিং, ট্রেনিং, আরও 50 মিটার এখনও যেতে হবে। শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল। দেখবি কি অবাক তোকে করে দেবে ওই শরীর। যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছুই নয় রে, ওগুলো এক একটি চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। কোনি সাঁতার শেষ করে দুহাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো। দু চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতীশ সেটা লক্ষ্য করল। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসল। এটা কোনি লগবুক। প্রতিবেলা ট্রেনিংয়ে কাজের ও সময়ের হিসাব ছাড়াও খাওয়ার, ওজনে, নারী স্পন্দনে, রক্তের হিমোগ্লোবিনের স্তর পরীক্ষার, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের তালিকাও এতে লেখা আছে। লগবুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখল খনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বলল না। ক্লাব থেকে কোনি যায় ক্ষিতীশের বাড়ি।
সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটারের তালা খুলতে হয়। দোকান ঝাড় দিয়ে কাউন্টার মুছে কুঁজোয় জল তুলে তাকে ফরমাস খাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে। তখন ঘন্টা দুয়েক ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপোলো যেতে হয়। 7-8 থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গেই ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে। কোনি মাইনে পায় 40 টাকা। আজ কোনি দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। লীলাবতী নিজেই দোকান খুলেছে। পাশের ফটোগ্রাফি দোকানে ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমায় আর দরকার নেই। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ। মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকল। এই সময় খদ্দের আসায় লীলাবতী আর কিছু বলল না। কোনি একে একে তার কাজগুলো করে গেল। ক্লান্তিতে এবং খিদে তখন সে ঝাপসা দেখছে, পা টলছে। তার খুব ঘুমাতে ইচ্ছা করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি, একটু বাড়ি যাব। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়ার স্বরে বলল, না। কোনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকল। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নাম্বার টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাঁট। ছাঁট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক প্রায় 3 কিলো কেনে। ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাঁট ভর্তি থলি নিয়ে কোনিদের ঘরের দরজায় হাজির হলো। কোনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠল, কাল রাতে কোনি কখন ঘুমিয়েছিল? কেন, রোজ যেমন সময় ঘুমোয়। জড়সড় হয়ে কোনির মা বলল, ঠিক বলছো। ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো কখন কোনি ঘুমিয়েছে। না বাবা, আপনার কাছে মিছে বলবো না। কাল রাতে কোনি যাত্রা শুনতে গেছিল, রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে। থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রেখো আজই। কাল সকালে কোনির হাত দিয়ে ক্লাবে পাঠিও। 5 টাকা কোনির মায়ের হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্যই তোমাকে কড়া হতে হবে। যে কোনো খেলা সাধারণ জিনিস, সিদ্ধি লাভ করতে হলে সন্ন্যাসীর মতোই জীবনযাপন করতে হবে। বহু ছোটোখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিংয়ের সময় বিশ্রাম নষ্ট করে নয়। এগুলো তোমায় বুঝতে হবে। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখল লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞাসা করল, কোনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু। বসতে দিই না, দাঁড়িয়েই আজ ঘুমাচ্ছিল। আজ ওকে খুব খাটিয়েছি। তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ। ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি। রোজ দুধ, ডিম, মধু, মাসে 50 টাকায় কি হয়? ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়ল। ঘরে এসে দেখে কোনি মেঝে অকাতরে ঘুমোচ্ছে। বালিশের বদলে 2টি হাত জড়ো করে মাথার নিচে রাখা। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরেই কোনি নড়ে উঠে আরও গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতীশের দিকে। বিড়বিড় করে কি যেন বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়ল শোনার জন্য। দাদা। হ্যাঁ।
একটা পাতলা হাসি কনির মুখে চারিয়ে গেল। আমায় কুমির দেখাবে বলেছিলে? দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাব। ফিস করে ক্ষিতীশ বলল, আরও অনেক জায়গায় আমরা যাব। বেলুর মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ। তারপর যাবি আরও দূরে, টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। খিদ্দা, আমাকে কষ্ট দেয় দাদা। আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। কনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। ক্ষিতীশ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আরও কষ্ট দেব রে, আরও দেব। রবিবার প্রজাপতি বন্ধ থাকে। সেদিন কনির ট্রেনিংয়েও ছুটি। ক্ষিতীশের কাঁধে ঝুলছে থলি। তাতে আছে কাগজের মোড়কে রুটি, আলু ছেঁচকি, গুড়, সিদ্ধ ডিম আর কলা। ওরা দুজন বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। চিড়িয়াখানায় ঘণ্টা 3 ঘুরে পুকুর ধারে ঘাসে বসেছে। ক্ষিতীশ খাবারের মোড়ক দুটো বার করে বলল, জল খাওয়াটাই মুশকিল হবে, ওয়াটার বটলটা আনলে হতো। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জনা 30 মেয়ে হইচই করে হাজির হলো। সঙ্গে 4 জন টিচার। 2 জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনলো। ওরা গোল হয়ে খেতে বসেছে। কোনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে আর রুটি চেবাচ্ছে। খিদ্দা, ওদের কাছে জল আছে, চাইবো? কি করে বুঝলি? ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে। দেখ তাহলে। কোনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতীশ দেখল কোনি তাকে কিছু বলতে তিনি কোনিকে আপাতমস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাতেই কোনি অপ্রতিভ হয়ে ফিরে এলো। দিল না তো? কোনির মুখটা থমথমে, শুধু বলল, বড় লোকদের মেয়েদের স্কুল। তাই দিল না বুঝি? ক্ষিতীশ কৌতুকের সুরে বলল, বড় লোকরা গরিবদের ঘেন্না করে। ক্ষিতীশ এবার একটু অবাক হলো। এই সব ধারণা এইটুকু কোনির মাথায় ঢুকলো কি করে? তোকে কে বলল বড় লোকরা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমায় বলেছিল, টাকা থাকলেই সবাই খাতির করে। চল, জল খেয়ে আসি কল থেকে। ওরা 2-4 পা এগিয়েছে তখনই একটি মেয়ে শুনুন শুনুন বলতে বলতে ছুটে এলো। হাতে জল ভরা প্লাস্টিকের 2টি গ্লাস। ওরা ঘুরে দাঁড়ালো এবং দুজনই চিনতে পারল জলের গ্লাস হাতে মেয়েটি হিয়া মিত্র। আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজের, ওর ব্যবহারের জন্য মাপ চাইছি। হিয়া জল ভরা একটি গ্লাস এগিয়ে ধরল কোনির সামনে। কোনি তখন অদ্ভুত আচরণ করে বসল। ধাঁ করে সে গ্লাসে আঘাত করলো হাত দিয়ে। গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে ঘাসে পড়ল। হতভম্ব শুধু হিয়াই নয়, ক্ষিতীশও। চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। কোনি হন হন করে একাই এগিয়ে গেল। ক্ষিতীশ অপ্রতিভ হয়ে বলল, আমি মাপ চাইছি এবার তোমার কাছে। হিয়া ব্যথিত মুখে বলল, এই গ্লাসের জলটা তাহলে আপনি খান। নিশ্চয়ই নিশ্চয়ই। কোনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। হিয়াই যে কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতীশ বুঝে গেছে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে, নিছকই পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে। হিয়ার ট্রেনিং সে দেখেছে। শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে স্টপ ওয়াচে হিয়ার পুরোদমে সাঁতারের সময় নিয়েছে। ক্ষিতীশের মনে হয়েছে হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশটা ভোঁতা করে দেওয়া ঠিক হবে না। এটা বুকের মধ্যে পুষে রাখুক। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। ক্ষিতীশ তাই বকুনি দেওয়ার বদলে বলেছিল, হিয়া তখন আমাকে কি বলল জানিস? বলল মেয়েটা আমার কাছে মার খেয়েছে, তাই জ্বলে পুড়ে মরছে। এরপর ক্ষিতীশ লক্ষ্য করল খনি জল থেকে উঠতে দেরি করছে।